কেউ কি আছো? বন্ধুরা একে একে জয়েন করে যাও। এসে গেছি আমি। মাসখানেক বাদে আমি আবার লাইভে আসলাম। আপাতত কেউ নেই বলে মনে হচ্ছে। এখনো বোধহয় সবার কাছে নোটিফিকেশন পৌঁছয়নি, কারণ আমি তো এখানে কিছু দেখতে পাচ্ছি না। 1 ওয়াচিং দেখাচ্ছে। যেই আছো আমাকে একটু জানিও যে আমাকে আদৌ দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। অরিজিৎ মজুমদার, হ্যালো। শুভ সন্ধ্যা। আর একটু ওয়েট করি, তারপর আচ্ছা 2 ইজ ওয়াচিং, সব ক্লিয়ার, থ্যাংক ইউ। আর একটু ওয়েট করি, দেখি কয়েকজন চলে আসুক, তারপর আমি শুরু করে দিচ্ছি। আজকে খুব বেশি বলতে পারবো না, হয়তো যেটুকু আছে স্টক বলে যাব। গুড ইভিনিং। আচ্ছা, আজকে তো দেখছি লাইভে কেউ নেই, হয়তো সবাই এখনও একটা উৎসবের আমেজে রয়েছে। ঠিক আছে, তাতেও কিছু করার নেই এখন। আজকে অনেক দিন বাদে এসেছি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। ব্যক্তিগত সমস্যা থাকার জন্যে আমি লাইভ করতে পারিনি। আনন্দিতা বোস, ওয়েলকাম ওয়েলকাম। আর একটু দেখে আমি শুরু করে দেবো, কারণ শুধু শুধু মানে চুপচাপ বসে থাকার কোনো মানে নেই। আজকে নিশ্চয়ই সবাই যে যার ব্যক্তিগত উৎসব করতেই ব্যস্ত আর কি, খুব স্বাভাবিক সেটা। আজকে আমি কয়েকটা গল্প নিয়ে বসেছি, গল্প মানে যেগুলো শুনেছি আর কি। তার মধ্যে আমি শুরুই করে দিই, কারণ সবাই আস্তে আস্তে জয়েন হোক, কারণ জয়েন করুক আস্তে আস্তে, শুধু শুধু বসে থেকে লাভ নেই। সর্বাণী সেনগুপ্ত ইজ ওয়াচিং, ওয়েলকাম ওয়েলকাম। তাহলে এবার আমি শুরু করে দিচ্ছি। 1 সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে পেয়েছি সর্বাণী সেনগুপ্ত এসছে। আচ্ছা,
তো যে যে আমাকে গল্পগুলো পাঠিয়েছে তাদের জন্য আমি একটু ওয়েট করছিলাম যে তারা এসে গেলে ভালো হতো। যাই হোক, আর রাত করব না, শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে যে প্রথম ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন আর কি, তিনি এই গ্রুপেরই সদস্য। আমি নামটা বলতে উনি আমাকে বারণ করেননি কিছু, যাই হোক। সুচরিতা, গুড ইভিনিং। আমি আগে থেকে অনেক ভালো আছি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই ভালো আছি। আচ্ছা, একজনের ঘটনা বলছি আমি। মনে করো তার নাম কিছু একটা সোমা, আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু সে আমাকে নিজে ঘটনাটা পাঠিয়েছে। সেটা হচ্ছে ওর জীবনে এটা কোনো ভৌতিক ঘটনা নয়, এটা একটা অদ্ভুত অদ্ভুত একটা অনেক কিছুই ঘটে আমাদের জীবনে, যেটার সত্যি কোনো আমরা তো প্রত্যক্ষ কোনো খুঁজে পাই না, কারণ খুঁজে পাই না, বা ওই তর্কে বহু দূর আর কি। তুমি যদি এটা নিয়ে ভাবতে বসো বা এটার পেছনে বৈজ্ঞানিক কিছু হতেই পারে, সেটা হয়তো খুব সাধারণ ঘটনা একটা, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু জিনিস মানুষের জীবনে অদ্ভুতভাবে দাগ রেখে যায় আর কি। এটা সেরকম একটা ঘটনা, একটু বেশ অন্য রকমের ঘটনাটা। সেটা হচ্ছে এক্স্যাক্টলি জায়গাটা আমি কোথায় সেটা আমি বলতে পারছি না। তো সমাজে আমাকে ঘটনাটা বলেছে, তার তখন বিয়ে প্রায় 5 বছর হয়ে গেছে। তখন তার বোনেরও বিয়ে হয়ে গেছে, কিন্তু তখনও কিন্তু সে কনসিভ করেনি, এবং সেটা নিয়ে সে প্রায় 3 বছর মতো তার ট্রিটমেন্ট চলছে। এটা আমি বলে রাখলাম কারণ এই যে ঘটনাটা এখন মানে ওর জীবনে তারপরে যে ঘটনাটা ঘটে তার সঙ্গে এই তথ্যটার একটা ভালো লিঙ্ক আছে। সেটা হচ্ছে যে ওর বোনের বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন বাদে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায়। শ্বশুরবাড়ি যখন বেড়াতে যায়, সেই জায়গাটা এমন একটা জায়গায় যেখানে মানে মফস্বল টাইপের, পুরো একেবারে খুব বড় যে শহর সেরকম নয়, আবার শহর তো বটেই, যাই হোক মফস্বল শহর। তো সেখানে একটি পঞ্চানন শিব মন্দির ছিল, পঞ্চানন্দ শিব কিন্তু শিবের একটু রুদ্র মূর্তি, এবং তার পুজোর কিন্তু আলাদা সবাই কিন্তু পঞ্চানন্দকে পুজো করতে পারেন না, তার পুজো পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ওয়েলকাম ওয়েলকাম। তো সেইখানে যেটা হয়েছিল আর কি, সেই পঞ্চানন্দ মন্দিরের যেটা মন্দিরটা ছিল, সেই মন্দিরের কিছু হয়তো ভেঙে পড়ছিল বা কিছু, সেটাকে সারানো হচ্ছিল। তো সারানোর উদ্দেশ্যে ওই বিগ্রহকে তুলে নিয়ে একটু দূরে একটা বড় শেড বানিয়ে, হয়তো শেডটা ছিল বা কিছু, সেখানে সেটা জায়গাটা পরিষ্কার করে সেখানে গিয়ে বিগ্রহ রাখা হয়েছিল, এবং সেখানেই নিত্য পুজো পাঠ হতো। এবং সেটা কিন্তু বেশ কিছু দিনের জন্যে, যতদিন এই এটার মানে মন্দিরটাকে সারানো হচ্ছিল। তারপর যখন মন্দির সারানো হয়ে যায়, সেই যে দিনটা ও যে দিনকে মানে বোনের শ্বশুরবাড়ি গেছে, সেই দিনটা মানে এমনভাবেই পড়েছে, মানে মিলে গেছে আর কি, সেই দিনটাই হয়েছে যেদিনকে মূর্তি আবার বিগ্রহ আবার পুনঃপ্রতিষ্ঠা হবে, এবং সেখানে খুব বড় পুজো হবে, বেশ মানে খুব জাঁকজমকপূর্ণ পুজো কিন্তু সেখানে হবে। অগ্রিমা, ওয়েলকাম ওয়েলকাম। আমি একদমই সবে শুরু করেছি আর কি। তো সেখানে ওই ওর বোন সেখানে পুজো দেবে, সেখানে প্রচুর, বললাম তো যেহেতু এটা আবার বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, সেহেতু সেদিনকে সেখানে খুব বড় পুজো হবে। এবার বহু দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন সেখানে এসেছে, ওর বোন সেখানে পুজো দেবে আর কি। তো সেই সূত্রে ও বলেছে যে আমি যাব, আমি গিয়ে দেখব। তো মার্চ মাস, প্রচণ্ড গরম, মানে বেশ গরম পড়ে গেছে সেদিনকে, খুবই গরম ছিল। তো রোদ্দুরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কোনো শেড ফেড কিছু নেই। আর বোন বোধহয় মন্দিরের সামনে বা ভেতরে এরকম কিছু পুজো হবে।
তখন ওর বোন বলেছে তুই বাড়ি চলে যা না, কি রোদুরের মধ্যে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছিস, তোর শরীর খারাপ লাগবে, বাড়ি চলে যা। তখন ও বলেছে না আমি এক্ষুনি বাড়ি যাব না, আমি দেখবো যে কি ঘটনাটা, মানে পুজোটা হোক না, আমি দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই। তো দাঁড়িয়ে আছে, অনেকে দাঁড়িয়ে রয়েছে, সারা পুরো এলাকা জুড়ে অনেক অনেক দূর দূরান্ত থেকেও লোক এসছে। সরি। তো একবার হঠাৎ ও তো দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে ও শুনছে একটু দূর থেকে খুব একটা হইচই কোলাহল একটা হঠাৎ শুরু হয়েছে। যখন এরকম হইচই কোলাহল যখন শুরু হয়েছে তখন ও খুব ঘাবড়ে গেছে যে কি হলো, একটা যেন চিৎকার যেন ওদিক থেকে, মানে রাস্তার দিক থেকে মন্দিরের দিকে ভেসে আসছে। যখন ও তাকিয়েছে তখন দেখছে বেশ অনেকগুলো পাতা, তারপরে ধুলো বালি সমস্ত নিয়ে একটা বেশ মাঝারি সাইজের একটা ঘূর্ণি ঘুরছে, মানে এরকম তো হয়ই, এটা তো কোনো একটা অস্বাভাবিক কিছু নয়, সেটা রাস্তার দিক থেকে এই মন্দিরের দিকে আসছে। সেটা কিন্তু একদম একটা যেন মনে হচ্ছে ওই জায়গাটার মধ্যে একটা ছোট্ট বেশ ঝড় উঠেছে, হু হু করে বাতাস বইছে, এবং ওদের কাছে কিন্তু যে বাতাস আলাদাভাবে বইছে সেরকম কিন্তু কিছু ওরা ফিল করতে পারছে না, কিন্তু ওই জায়গাটা দেখা যাচ্ছে যে একটা বেশ অনেক পাতা ফাতা ধুলো ঠুলো নিয়ে বেশ একটা বেশ জোরে একটা ঘূর্ণি এগিয়ে আসছে। সবাই বলছে সরে যাও একদম সরে যাও, কারো গায়ে যেন ওটা না লাগে। তো সবাই তো দুদ্দার করে এদিক ওদিক ছিটকে টিটকে সরে ঠরে গেছে আর কি, ওটাকে রাস্তা দেওয়ার জন্য। তো ওই ঘূর্ণিটা আসলো এবং সেটা সোজা মন্দিরের সামনে, মন্দিরের গা বেয়ে উঠে গেল, উঠে গিয়ে যেন একদম উপরে, যখন মন্দিরটা খুব ছোটোখাটো হয় না, মন্দিরটা বেশ বড়, সেটার একদম উপরে উঠে গিয়ে যেন ভ্যানিশ হয়ে গেল। পাতাগুলো তো ঝরে পড়বে, কিচ্ছু নেই, কোথাও কোনো পাতাও পড়লো না, কোনো ধুলোও পড়লো না, সেটা কোথায় গেল? সবাই হাঁ করে মন্দিরের মাথার দিকে তাকিয়ে রয়েছে। এবার তো সবাই বলছে এটা তো একটা খুব বড় একটা জিনিস হলো, এবং এত চিৎকার চেঁচামেচি এবং পুরো জায়গাটা জুড়ে এত জোর, মানে লোকে উত্তেজিত হয়ে এত ছুটাছুটি করেছে, মানে সরে যাও করার ইত্যাদি নিয়ে। একটু দূরেই ওর বোনের হাজব্যান্ডের দোকান ছিল আর কি, তারাও ওখান থেকে চলে এসছে যে কি হয়েছে, মানে অনেক লোক চলে এসছে ওখানে। তারপর যারা লোকালিয়ে তারা বলছে এটা কিন্তু খুব, মানে একটা রেয়ার ইনসিডেন্ট, এটা কিন্তু খুব চট করে দেখা যায় না, যে এই যে ধুলোর ঝড়টা, এটা হচ্ছে কিছুটা দূরে পঞ্চানন্দর দেবের আর কি আরও একটা বড় মন্দির আছে, সেখান থেকে সবার বিশ্বাস যে ওখান থেকে মানে ঝড়টা এদিকে আসে মাঝে মাঝে, মানে হয়তো তিনি এই দুটো মন্দিরের মধ্যে যাতায়াত করেন। এখন তিনি কখন আসেন এটা কিন্তু কথিত আছে ওই জায়গায়, তা তিনি যে কখন আসেন কখন যান এটা তো কোনো কারোর পক্ষে জানা সম্ভব না, এটা তো একেবারে দৈবিক ব্যাপার, মানুষের বিশ্বাস। সরি। তখন যেটা হলো যে ও তো এই জিনিসটা দেখেছে, দেখে তারপরে যখন বাড়িতে এসে যখন বলেছেন আর কি, যে নিজের বোনের শাশুড়ি টাশুড়ি যখন শুনেছে, তখন বলছে বাবা আমরা এখানে থাকি, এত সামনে থাকি, আশ্চর্য আমরা তো একদিনও দেখতে পেলাম না এটা, দেখো তুমি কিন্তু সত্যিই খুব লাকি, তুমি একদিনের জন্য এসছো, তুমি দেখতে পেয়েছো, মানে এটা সত্যি, এটা মানে খুব সৌভাগ্য থাকলে এই জিনিসটা দেখা যায় বলে আমরা, মানে সবাই ওখানে কথিত আছে আর কি। তারপর ওভার ফোন মাকে জানিয়েছে, মা বলেছে যে এইটা তো চট করে দেখা যায় না, কিন্তু এই জিনিসটা কিন্তু চট করে দেখা যায় না, এবং এই যে তুই এটা দেখলি তোর কিন্তু এটা কোনো ভালো কিছু হবে, আমার মনে হয় তুই এটা খুব ভালো মানে শুভ কিছু তোর জীবনে কিন্তু ঘটবে, এর কিন্তু একটা মানে আশীর্বাদের দিকও আছে। এবং অদ্ভুত ঘটনা, সেই মাসেই কিন্তু উনি কনসিভ করেন, মানে এই পুরো ঘটনাটাই যে একটা ঝোড়ো একটা ব্যাপার হলো, তারপর সেটা মন্দিরের ওপর উঠে গেল, এই পুরো ব্যাপারটাই আমরা ভাবতে পারি যে হ্যাঁ ভীষণ একটা হয়তো বাস্তব ঘটনা, এর পেছনে এমন কিছু ব্যাপার নেই, কিন্তু আবার ভাবলে কি অদ্ভুত ব্যাপার যে সেই সময় এই ঘটনাটা ঘটেছে যখন পুজোটা শুরু হয়েছে, যে ওখানে সেদিনকে বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, সেই দিনই ঘটনাটা ঘটছে। আর
তার সাথে সাথে এই দৃশ্যটা ওর দেখা এবং সেই মাসেই জানতে পারা যে হ্যাঁ সেই শুভ ক্ষণটা তার জীবনেও আসছে। মাতৃত্ব তো সবার জীবনে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো সেখানে ও মানে এর পেছনে একটা বেশ খুব কি বলবো, একটা আশীর্বাদ আর কি। এই জিনিসটা একটা আশীর্বাদের মতো। সুমি রয়, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ, সকলকেই হ্যাপি হোলি। তাই ঘটনাটা আমার শুনে খুব ভাল লেগেছে আর কি। চন্দনা ঘোষ ইজ ওয়াচিং, ওয়েলকাম। আমার খুব ভালো লেগেছে ঘটনাটা। সবার কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে ঘটনাটা। আচ্ছা, এরপর আরেকটা ঘটনা বলছি। এই ঘটনাটাও ওই একই জনের পাঠানো, আমি নামটা বলতে চাইছি না। তো সেটা হচ্ছে যে, এক সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে ওনারই এক বন্ধু, যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছে, তারই এক বন্ধু, তিনি পুলিশে চাকরি করেন। তো পুলিশে চাকরি করলে তো পেট্রোলিংয়ে যেতেই হয়, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। তো তিনি তার বসের সঙ্গে মানে একটা জায়গায় পেট্রোলিংয়ে যান, যে রাস্তাটার মধ্যে একটা কবরস্থান আছে, সেটা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সেই কবরস্থান। তো সেটার পাশ দিয়ে যখন ওনারা পাস করছেন, তখন ওখানে একজনকে শেষ যাত্রায় নিয়ে আসা হচ্ছে, কবরস্থ করা হবে বলে কাউকে নিয়ে আসা হচ্ছে। তো সেই যে মানে তার সঙ্গে তো অনেকে থাকেন, শেষ যাত্রায় তো অনেকেই সঙ্গী হন। তো সেখানে কারোর সঙ্গে ওনার একটা ধাক্কা লেগে যায়। তা যখন সেটা কিন্তু মানে ধাক্কা মানে যে খুব একটা সিরিয়াস কারোর কিছু লেগে গেল ওরকম না, মানে হয়তো তার সঙ্গে একটা ছোঁয়া টোয়া লেগে যায় এরকম। তো সেটা মানে সেটা তো মানে এটা নিয়ে ভাবার তো কিছু নেই। তো যাই হোক, তারপরে ওনারা সামনে এগিয়ে গিয়ে ওখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, যে জায়গাটা ওনাদের যেতে হয় আর কি। তারপর তো সকালের ডিউটি যখন শেষ হয়ে যায় এবং তারপর রাত্রে, সেই দিনই রাত্রে আবার ওনার ওখানেই পেট্রোলিং ডিউটি পড়ে, ওই রাস্তাটা দিয়েই যেতে হবে। কিন্তু তখন কিন্তু উনি বাইকে একা। কিছু ঘটনা ঘটে, সত্যি আমাদের জীবনে অনেক ঘটনা মাঝে মাঝে ঘটে যায়, যেটা যার সঙ্গে ঘটে একমাত্র সেই উপলব্ধি করতে পারে যে আমি কিসের মধ্যে দিয়ে গেলাম। মানে এটা শুনে বোধহয় সম্ভব নয়। কারণ উনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই ফাঁকা রাস্তা, ওটা তো তখন একদম শুনশান রাস্তা, তখন ধারে পাশে কবরস্থানের ধারে পাশে কেউ নেই, একদম ফাঁকা রাস্তা দিয়ে উনি যাচ্ছেন। হঠাৎই ওনার মনে হলো মানে ওই রাস্তার দিয়ে কিন্তু উনি যাবেন না, ওনাকে আরেকটা জায়গায় যেতে হবে। উনি পরিষ্কার বুঝতে পারছেন ওনার গাড়িটা মানে ওনার যেন পরিচিত, মানে অতি পরিচিত পথ, ওই রাস্তায় উনি বহুদিন মানে পেট্রোলিংয়ের জন্য ডিউটি করেছেন। উনি ওটা ওনার মানে মানে হাতের তালুর মতো চেনা জায়গাটা। সেই জায়গায় উনি রাস্তা গুলিয়ে ফেললেন। যেখানে ওনার ডিউটি, সেখানে যে ওনার যেতে হবে, উনি পুরো রাস্তাটাই গুলিয়ে ফেললেন। এবং এমনভাবে গুলিয়ে ফেললেন যে উনি কিছুতেই নিজের বাইককে কন্ট্রোল করতে পারছেন না। উনি সোজা দেখছেন ওনার গাড়ি কিন্তু কবরস্থানের দিকেই যাবে। তখন এইরকম যখন বিপদে পড়ে, আমি যে জিনিসটা ড্রাইভ করছি সেটা আমার কন্ট্রোলে নেই এবং সেই ইচ্ছা মতো তার নিজের জায়গায় যাচ্ছে, এটা মোটেই সুবিধার ফিলিংস নয়, এটা বেশ ভয়ানক ফিলিংস। তো উনি তো প্রাণপণে চেষ্টা করছেন যে ওটাকে কন্ট্রোল করার, কিন্তু ওনার যেন মনে হচ্ছে একটা ভীষণ জোরে একটা কিছু পাওয়ার সেটা ওই দিকে ওনাকে ঘুরিয়ে দিচ্ছে। এটা যেন কারোর সঙ্গে না হয়, ওরে বাপরে। বিশেষ করে যখন সে রাস্তায় একা, তখন উনি যেটা এই বিপদে পড়লে, এই ধরনের বিপদে পড়লে আমরা প্রথমেই ঈশ্বরের শরণাপন্ন হই। খুব স্বাভাবিকভাবেই উনি রাম বা হনুমানজি এরকম কারোর নাম উনি মানে বলতে চান আর কি, মুখে উচ্চারণ করতে চান, যে নিজের ভেতরে পজিটিভ এনার্জি জাগানোর জন্যে, যাতে এই ঘটনাটা যেন ওনার সঙ্গে না ঘটে, উনি যাতে কিছুতেই কবরস্থানের দিকে না যান, এই জন্যে ওনার শক্তি পাওয়ার জন্যে। কিন্তু উনি একটা জিনিস খেয়াল করেন, উনি মুখ নাড়াতেও পাচ্ছেন না,
উনি কোনো নাম নিতে পারছেন না, কারোর নাম নিতে পারছেন না। তখন ওনার ভেতরে একটা ফাইট চলে আর কি, মানে অশুভ শক্তি যখন মানুষকে গ্রাস করে তখন ভেতরে শুভ শক্তিকে জাগানোর জন্যেও তো আমাদের ভেতরেই ঈশ্বরের অবস্থান আছে, এটা আমি ভীষণ বিশ্বাস করি। তো উনি সেটাতে ফাইট করতে করতে এক সময় উনি গাড়ির উপর কন্ট্রোল পান, এবং তখন ওনার কিন্তু সত্যি খুব দিশাহারা অবস্থা হয়ে যায়। তারপর সেই অবস্থাতেই উনি অনেক কষ্টে গাড়ির উপর কন্ট্রোল পান এবং থানায় চলে আসেন। আবার উনি অফিসেই ব্যাক করেন, যেখানে যাওয়ার কথা ছিল হয়তো সেখানে যাওয়া হলো না, সেখানে আবার ব্যাক করে যতক্ষণ উনি থানাতে পুরো ঢুকলেন, এইবার যেন উনি নিজের উপর কন্ট্রোলটা পেলেন। এইবার উনি মুখে বলতে পারছেন, এইবার উনি ঈশ্বরের নামটা নিতে পারছেন। এতক্ষণ অবধি ওনার মুখও হাঁ হয়নি, উনি কিচ্ছু বলতে পারছিলেন না। মানে একটা কিছু স্মরণ করা এক রকমের জিনিস, উনি ঈশ্বরের নাম স্মরণ করছিলেন, কিন্তু উনি যে মুখে যে উচ্চারণ করবেন সেটা উনি পারছিলেন না। সেই যে পুরোটাই যেন উনি একটা মানে ওই অশুভ শক্তি দ্বারা মানে ওনাকে যেন কেউ গ্রাস করেছিল, যে গাড়ির উপরে কন্ট্রোল নেই, গাড়ি কোন দিকে যাচ্ছে উনি বুঝতে পারছেন না। ওনার অতি পরিচিত রাস্তা, যে রাস্তা দিয়ে উনি সকালেও যে রাস্তায় উনি এসছেন, এবং যে রাস্তায় বললাম তো পেট্রোলিংয়ে যারা যায় তাদের খুব ভালোভাবে সেই জায়গা চিনতে হয়। তো সেই জায়গার উপর দিয়ে যে উনি মানে কতবার গেছে তা ভগবান জানে, সেই রাস্তাটা ওনার পুরো গুলিয়ে গেল এবং ওনাকে কেউ ওই দিকেই টেনে নিয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটা যার উপর দিয়ে যায় সে বোঝে যে এটা কী জিনিস। এরকম সিচুয়েশনে মানে কেউ যেন না পড়ে, এটা খুব ভয়াবহ ব্যাপার। তো যাই হোক, আলটিমেটলি উনি আবার থানায় ফেরত আসতে পারেন, এবং সেটা অসম্ভব মনের জোর খাটিয়ে যে না আমাকে ওখানে ফিরতেই হবে। এবং এবার যেটা বললাম যে উনি যখন থানায় ফেরত এসে যখন ভেতরে ঢোকেন তখন উনি নিজের কথা বলার শক্তিটা ফেরত পান। এতক্ষণ অবধি উনি কোনো শব্দ উচ্চারণ করার মতো অবস্থায় কিন্তু উনি ছিলেন না। তো এটা একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ, সত্যি সত্যি তাই। হ্যাঁ, সে তো ঠিকই, অরিজিৎ মজুমদার একদম ঠিক। হ্যাপি হোলি শর্মিষ্ঠা হাজরা। হ্যাঁ, একদমই তাই, উনি খুবই ব্লেসড, খুবই ব্লেসড, একদম ঠিক, ঠিক কথা। তো যাই হোক, এই ঘটনাটাও আমার একটু মানে আমি বেশ আতঙ্কিতই হয়ে পড়েছি যে আমি আমার চেনা রাস্তা দিয়ে যাব আর সেখানে, এবং তার চেয়েও যেটা বড় কথা যে আমি যেটা ড্রাইভ করবো সেটার উপর আমার কন্ট্রোল থাকবে না। এর চেয়ে অসহায় অবস্থা তো মানুষের জীবনে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সবার কেমন লাগলো কে জানে। আমার ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে, এবং অদ্ভুত লেগেছে কেন মানে এটাই এটাই আমার মনে হয়েছে যে বাবা এটা যেন কারোর সঙ্গে না হয়। আচ্ছা, এটাও হয়ে গেল। এবার যে ঘটনাটা বলবো এই ঘটনাটা, এই ধরনের ঘটনা কিন্তু আমিও এর আগেও অনেক বলেছি, বা এখানে এই গ্রুপেও অনেকেই এই ধরনের ঘটনা বলেছেন। তার মানে এই ঘটনাগুলো কিন্তু ঘটে, আমরাই সঠিক জানতে পারি না, বা ভাগ্য ভালো আমাদের সঙ্গে হয় না। যেন না হয়, ঠাকুর বোঝানোর কোনো দরকারই নেই। বাপরে গেছি তাহলে। তো যেটা একজন ভদ্রলোক একটা বেশ ভালো জায়গায়, এইটা তো আমি তো এটা বহুবার বলেছি, এবং আমার মনে হয় যে এটা সবারই মানা উচিত যে খুব কম দামে আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি, আমার তখনই একটু ভাবা উচিত যে এত কম দামে পাচ্ছি কেন। কম দামটা কোনো কাজের কথা নয়, যেটার যেটা ন্যায্য দাম সেটার থেকে কম দাম সব সময় ভালো না। বাড়ির ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে সেখানে পেছনে একটা হিডেন একটা গল্প থাকে, কিছু একটা তো ব্যাপার থাকে, না হলে যে বিক্রি করছে সে তো বোকা নয়, সে কেন কম দামে বিক্রি করবে। সে যেখানে জানে সবার সব কিছুরই একটা বাজার দর থাকে, সেটার থেকে অনেকটা নিচে নেমে এসে যখনই কিছু আপনি বাড়ি পাবেন বা কিছু পাবেন তখনই ভাববেন যে ভাই কিছু তো একটা গড়বড় আছে এখানে। তো যাই হোক, এখানেও ঠিক সেরকমই হলো আর কি। একটা বেশ উনি বাড়ি খুঁজছিলেন, তো একটা ফ্ল্যাট পেলেন।
ভালো সুন্দর জায়গায় ফ্ল্যাট, অবিশ্বাস্য কম দামে পেলেন। তো উনি যখন অবিশ্বাস্য কম দামে পেলেন তখন উনি ভাবলেন যে উনি আর ওনার ভাই থাকবেন। তো প্রথমে ভেবেছিলেন কিনেই নেবেন, তারপর ভাবলেন না, আগে বরঞ্চ একটু থেকে দেখে নিই, ভালো লাগলে তারপরে আমি কিনে টিনে নেবো, এরকম আর কি। তো এই একজন ব্রোকারের মাধ্যমে গেছেন উনি। তা উনি কিছু মিস্ত্রি লাগালেন, ভেতরে কিছু টুকটাক কাজ টাজ করাবেন আর কি। তো উনি যখন নিজের অন্য কাজে আছেন, ওখানে মিস্ত্রিরা কাজ করছে, কিছুই তো ঢোকেনি, কোনো মালপত্রই ঢোকেনি, সেই জন্য পাহারা দেওয়ারও কিছু নেই। মিস্ত্রিরা ফোন করে বলল যে না, প্রথমে এক লট মিস্ত্রি কাজ করছিল, কাজ করতে করতে হঠাৎ তারা পুরো পুরো গ্রুপটা কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেল, বললো না আমরা আর কাজ করতে পারবো না। খুবই অবাক হয়ে গেল, কেন, কি হয়েছে, কি ভাই, কি অসুবিধা? না কোনো অসুবিধা নেই, আমরা কাজ করতে পারবো না। যাব বাবা, তো উনি খুব রেগে গেলেন যে ঠিক আছে, আরেক সেট মিস্ত্রি গেল, মানে বেশ কিছু জিনিস বোধহয় রিপেয়ার করতে হবে, বা উনি ওনার মতো করে আর কি গুছিয়ে নিচ্ছেন ব্যাপারটা। বহুদিন এই ফ্ল্যাটে কেউ থাকেন। তো যাই হোক, আবার কিছু অংশ বোধহয় রং ফং করারও ব্যাপার ছিল। তো মানে 2-3 দিন মিস্ত্রিদের কাজ করতে হবে, এরকম আর কি ব্যাপারটা। তারপরে আরেক সেট মিস্ত্রি উনি লাগালেন। এবার তারা একদম ফোন করে বলল, এই ফ্ল্যাটটা কেমন জানো, এই ফ্ল্যাটের মধ্যে কে যেন হেঁটে চলে বেড়ায়। উনি বললেন দিনের বেলা ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে, ফাজলামি হচ্ছে, দিনের বেলা হেঁটে চলে বেড়াচ্ছে তোমাদের চোখের সামনে, কই দেখি, আমি আসছি। উনি তো আসলেন, এবং এই কথাটা যখন কানে উনি শুনেছেন, ওখানে তো আমি হলে মানে ধার পাশ দিয়ে ওই পাড়াটাতেই আর পা রাখতাম না যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। তো যাই হোক, উনি কিন্তু যান, এবং একদম অবিশ্বাসী মানুষ, উনি এই ব্যাপারটাকে পাত্তাও দেননি। এবং উনি এপাশ কী কী হেঁটে চলে বেড়াচ্ছেন, না কিছু কিছু একটা আমরা বুঝতে পারছি, কিছু একটা অস্তিত্ব আছে, বাবার এই বাড়িটা যেন কেমন, আপনি এসে দাঁড়ান তবেই আমরা কাজ করবো, নাহলে আমরা কাজ করবো না। তখন ওনার মনে হলো হয়তো প্রথম প্রথম যে ব্যাচটা মানে কাজ করতে এসেছিল, হয়তো তাদেরও এইরকম একটা কিছু সমস্যা হয়েছে, তাদেরও কি এরকম, সবাই কি এরা কি মানে নেশাগ্রস্ত নেশারু লোকজন না কি। উনি খুব বিরক্ত হন। তো যাই হোক, তারপরে আবার সেখানে উনি ভাইকে নিয়ে শিফট করে যান, একটা দিন ঠিক দেখে যান। প্রথম রাত্রে যখন ওনারা থাকছেন, তখন ওনাদের মনে হচ্ছে এগুলো খুব কমন, মানে এগুলো এই ডিস্টারবেন্সগুলো মানে ভীষণ শোনা যায় যে পাশের ঘরে কলটা খুলে গেল, বাথরুমের কলটা খুলে যাচ্ছে, ঝরঝর করে জল পড়ছে, দুমদাম বাসন পড়ে যাচ্ছে। তারপর ওর ভাই প্রথম খেয়াল করে যে হ্যাঁ, এখানে তো কেউ আছে, একদম স্পষ্ট আমি তাকে দেখতে পাচ্ছি, সে এই ঘর থেকে ওই ঘরে চলে গেল, কি একটা চলে গেল। তারপর খুব স্বাভাবিকভাবেই কিন্তু এইবার রাতের বেলা সম্পূর্ণ একটা অচেনা জায়গা, যেখানে আমি প্রথম এসে বাস করছি, সেখানে আমার চোখের সামনে এইরকম পরপর কতগুলো অদ্ভুত অদ্ভুত ঘটনা যখন করতে যায়, অতি যুক্তিবাদী মনও কিন্তু তখন ভাঙবে। এবং খুব স্বাভাবিকভাবে যখন ওনার ভাই প্রথম ভয় পেয়ে যায় এবং বলে যে দাদা এখানে শিওর কিছু আছে, কারণ আমি তাকে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং সে দেখতে পায় যে এরকম একটা মানে কিছু একটা অবয়ব আর কি, সে সাঁ করে এই ঘরে চলে গেল, সাঁ করে ওদিকে চলে গেল, হয়ে গেছে, বেলুনের সমস্ত বাতাস বেরিয়ে গেল আর কি। দুজনে সারা রাত ওই যেখানে যেটা ড্রয়িং রুম, সেখানে আশেপাশের সমস্ত কিছু বন্ধ টন্ধ করে লাইট টাইট জ্বালিয়ে হাতে ফোন টোন রেখে দুজনে মানে এবার ঠাকুর রাত কাটুক করে রাত কাটলো। এবং পরের দিন ওনারা মানে অন্য যেখানে ছিলেন সেখানেই ফেরত গেলেন যে আমরা আর কিছুতেই ওই বাড়িতে থাকবো না। তখন যখন ওনারা বাড়ি থেকে আবার সমস্ত মানে একটা জায়গায় শিফট করা কিন্তু খুব চারটিখানি ব্যাপার না, মানে সেটা বেশ টাইম টেকিং এবং যথেষ্ট তার পেছনে লেবার দিতে হয়। আবার যখন ওনারা জিনিসপত্র বার করে নিয়ে যাচ্ছেন, তখন পাড়ার দু একজন আর কি উদ্যোগী হয়ে, মানে তারা আগে উদ্যোগটা নিলে ভালো হতো, কিন্তু তারা এসে মানে বেশ বকার ছলেই বলেছে কেন এসেছিলেন এখানে, এত কম দামে পেয়েছেন, একবার পাড়ায় খোঁজ নেবেন না? তা আপনারাই বা বলেননি কেন? আমি হলে তো এইটাই বলতাম, কারণ আমি যদি দেখি যে আমার পাড়ায় ভূতের বাড়ি আছে এবং সেখানে লোক আসছে, তাকে অ্যাটলিস্ট আমি একটা বলবার চেষ্টা করব যে ভাই ঢুকবেন না, ঘাটটা তো আপনার, মোটকে গেলে খুব বাজে হবে ব্যাপারটা। তো যাই হোক, তারা এইটা মানে পরে আর কি বকা দেওয়ার জন্য তারা এসছে এবং বলে যে এরকম এটা কেউ থাকতে পারে নাকি, গত 10 থেকে 15 বছর এটা ফাঁকা পড়ে রয়েছে, ওরা বিক্রি করার বহু চেষ্টা করেছে, কেউ ওই ফ্ল্যাট নেয়নি, এবং আশেপাশের ফ্ল্যাটেও কেউ থাকে না,
ভয়ের চোটে। খুব স্বাভাবিক ঘটনা। আমার পাশের ফ্ল্যাটে ভূত থাকে, এটা তো মোটেই মানে, বা একটা কিছু অশরীরী কিছু একটা সেখানে তা এক্সিস্ট করে, আমি সেখানে থাকবো, কোনো প্রশ্নই ওঠে না। কোনো স্বাভাবিক মানুষ একাতাও থাকতে পারে, সে সপরিবারে কখনোই এরকম বিপজ্জনক জায়গায় থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, অরিজিৎ মজুমদার। আমি তো সব সব ইয়েটা আমি খেয়াল করতে পারি না আর কি। সবগুলো তো আমার ইচ্ছা হয় সব কটা শোনার, কিন্তু সব সময় হয়ে ওঠে না আর কি, আমার শোনা হয়নি। আচ্ছা, তো যাই হোক, এই ঘটনা কিন্তু মানে এই ধরনের ঘটনা, ফ্ল্যাট এবং ফ্ল্যাট সংক্রান্ত ঘটনা, এবং আমি এটাও শুনেছি যে বাগুইআটি, কেষ্টপুর এই সমস্ত এরিয়াতেও কিন্তু এই ধরনের মানে মানুষ থাকতে পারে না, এরকম কিন্তু দু এক পিস করে সব জায়গাতেই থাকে। তো সেগুলো সত্যি কাউকে ভাড়া দেওয়া উচিত না, মানে যারা মালিকানা যাদের, তারা কেন এরকম কয়েকটা টাকার জন্য বিপদে লোককে ঠেলে দেয় বাবা, বুঝতে পারি না কি দরকার। তাদের তো একটা খুব সবার হার্টের জোর তো সমান নয়। সে তো হার্ট ফেলও করতে পারে, যে আমার সামনে দিয়ে একটা যদি একটা সত্যি এরকম মানে আবছা অবয়ব চলে যায়, তারপরে আমি কতক্ষণ বাঁচবো, আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, মানে সেটা নিয়ে তখন আমি ভাবতে বসবো যে এটা আদৌ আমি যেটা দেখলাম সেটা বিজ্ঞানসম্মত কি না, আমার সন্দেহ আছে। আমি কতটা সেটাকে আমি মানে আটকাতে পারবো আর কি। মানে আমার হার্ট আমার সঙ্গে কতটা আমার সাথ দেবে, সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখো সুচরিতা, এখানে না একটা মানুষের স্বভাবের ওপরে কিছুটা ডিপেন্ড করে। আমার যদি মনে হয় যে আমার এটা বলা উচিত, বললে তার ভালো হবে, সেখানে সে কি ভাবলো আমি খুব একটা বদল করবো না। সে আমাকে খারাপ ভাবলে ভাববে, আমার সাবধান করার আমি সাবধান করে দেবো। তাই এটা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি। কারণ পরের যদি দেখি যে না তার সত্যি কোনো ক্ষতি হয়ে গেছে, তখন একটা নিজের একটা মনে হবে না যে এই স্বামী বললে হয়তো ও বেঁচে যেত। সেই এই প্রসঙ্গে একটা ঘটনা হট করে মনে পড়ে গেল যে একটা কোনো একটা জায়গায়, সেটা হসপিটাল বা কোনো এরকম একটা মানে যেখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, সেখানে একজন লোক হঠাৎ করে খেয়াল করে যে আরেকজন লোকের পিঠের মধ্যে একটা অদ্ভুত দেখতে পোকা এসে বসেছে। পোকাটাকে উনি খুব একটা দেখেননি। তো ওনার একবার মনে হলো যে আমি বলি যে দাদা আপনার পিঠে একটা পোকা বা কিছু একটা করবে। তা সে কিছু করেনি, ধর কার পিঠে কী পোকা বসেছে, চলে গেল। যখন সে ফিরে আসলো, দেখলো লোকটা যন্ত্রণায় ছটফট করছে, কারণ ও পোকাটা তাকে কামড়ে দিয়েছে। ওটা হসপিটাল বলে হয়তো লোকটিকে বাঁচানো সম্ভব হয়েছিল, বা সেটাও কিন্তু সে দাঁড়িয়ে দেখেনি। কিন্তু তখন তার মনে হয়েছিল যে ইস, আহারে বললেই হতো। আমি এটাই বলতে চাইছি যে আমি যেখানে জানি যে এটা তার পক্ষে মানে একটা সম্ভাব্য বিপদের একটা কারণ ওখানে আছে, বলে দেওয়াই ভালো। সে কি ভাবলো, বাড়ি বয়ে গেল। যাই হোক, এরপর একটা ঘটনা বলি। এই ঘটনাটা কিন্তু আমার বেশ ভয় লেগেছে। সেটা হচ্ছে, এটা এখানকার ঘটনাই নয়, মানে আমাদের রাজ্যের ঘটনাই নয়, একদম অন্য একটা রাজ্যের ঘটনা। ধরো কেরালার ঘটনা, মানে আমাদের একদমই সাউথ ইন্ডিয়ান একটা ঘটনা। সেটা হচ্ছে সেখানকার কলেজের দুটি ছেলে মেয়ে, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, খুব সুন্দর সম্পর্ক ছিল। তো তাদের মধ্যে কিন্তু ব্রেকআপ হলো না, কিন্তু তাদের দুজনের দু জায়গায় বিয়ে হয়ে গেল। মানে ছেলেটি ডেফিনেটলি কিছুদিন বাদে হলো, ছেলেটি তো পায়ে দাঁড়াবে তারপর তার বিয়ে হবে, কিন্তু মেয়েটির আগে বিয়ে হয়ে গেল। এখন সেটা তার পেছনে কি পারিবারিক ঘটনা বা তারা কি ফেস করেছে বা কিছু, আমি কিন্তু এগুলো বলতে পারবো না। তো যাই হোক, তার বেশ কিছুদিন মানে মেয়েটিরও বিয়ে হয়ে গেল এবং তার বেশ কিছুদিন বাদে ছেলেটিও নিজের পায়ে দাঁড়িয়ে তারও বিয়ে হয়ে গেল। অনেক বছর বাদে, অনেক বছর মানে 5-7 বছর বাদে ওরা আবার দুজন দুজনকে দেখতে পায়। এবং যেহেতু সম্পর্কটার তো কোনো শেষ হয়নি, সম্পর্কটা শেষ না, এটা ঠিক আজকের ঘটনা না। আজকে মোবাইলের যুগটা তখনও মানে
শুরু হয়েছে, কিন্তু আজকের মতো এত ভালো মোবাইল নয় আর কি, কিছুদিন আগের ঘটনা। তো যাই হোক, তখন ওদের মধ্যে আবার যেহেতু দেখা হয় এবং সেহেতু দুজনেই আবার কিন্তু দুজনের ব্যাপারে আবার খুব আকর্ষণ বোধ করে, এবং দুজনেরই মনে হয় যে আমাদের যে না বলা কথাগুলো অ্যাটলিস্ট সেগুলো আমাদের একে অপরের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ সম্পর্ক একটা ছিল এবং সেই সম্পর্কটার মধ্যে কোনো ভাঙন ধরার আগেই পরিস্থিতি এমন একটা হয়েছিল যাতে মেয়েটির বিয়ে হয়ে যায়, মেয়েটি বিয়ে করতে বাধ্য হয়। তো সেখানে সেই সম্পর্কটাতে দুজনের শেষ কিছু কথা বলে নেওয়া উচিত, এটা দুজনেই মানে বোঝে। এবং তখন কিন্তু মেয়েটিও নিজে একটি চাকরি করে, তখন ওর একজন জুনিয়র ছিল, তাকে ও ঘটনাগুলো খুলে বলে যে আমি নিজেকে আটকাতে পারছি না, মানে ওর সঙ্গে আমার দেখা করতেই হবে, কিন্তু সেটা যেন আমার মানে হাজব্যান্ড বা কেউ যেন জানতে না পারে, মানে কিছুতেই যেন জানতে না পারে, এরকম একটা জায়গা আমার লাগবে। তখন মেয়েটি বলে যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, দেখছি কি করা যায় বলে একটা খুব প্রত্যন্ত গ্রামের দিকে আর কি একটা জায়গায় একজনের বাড়ি, সেটা কিন্তু হোটেলের, ওই সব জায়গায় কিন্তু কোনো হোটেল নেই এবং সব জায়গায় নেটওয়ার্ক কভারেজও নেই, এইরকম একটা জায়গায় ও একটা বাড়ি ঠিক করে দেয় যে তোমরা সেখানে বোধহয় 2 দিনের মতো থেকে এসো। এই কাজটা অত্যন্ত দুঃসাহসিক হয়ে গেছে, তার কারণ হচ্ছে দুজনেই যেহেতু বিবাহিত, কিন্তু দুজনেরই মনে হয়েছে ওই, এখন এটা কেন মনে হয়েছে কি বৃত্তান্ত আমি জানি না, সেটা তো বাইরে থেকে জানা সম্ভবও নয়, এবং দুজনেই কিন্তু নিজের বাড়িতে ভুলভাল বুঝিয়ে তার কিছু একটা, ওই মেয়েটিকে তার জুনিয়র মেয়েটি সাহায্য করে এবং সে ওর হাজব্যান্ডকে গিয়েও বলে যে হ্যাঁ ওখানে যেতে হবে বা কিছু, সে একটা কী বলেছে, বাড়ির লোকরা মেনে নিয়েছে। তো ওরা যখন সেই বাড়িটাতে গিয়ে ওরা উঠেছে, তারপর বিকেলবেলা ওরা রাস্তায় বেরিয়ে দুজনে এত কথা বলায় মানে খুব স্বাভাবিক, সেখানে নিশ্চয়ই অভিযোগ অনুযোগ অনেক কিছুই হচ্ছিল। তো সেখানে দুজনে হাঁটতে হাঁটতে ওরা বুঝতে পারে যে ওরা হয়তো ঘন্টা দেড়েক ওরা হেঁটে গেছে, এবং তারপর কিন্তু ওরা বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে ফিরবো, রাস্তা হারিয়ে ফেলেছে, কোন দিক দিয়ে যে ওরা এখানে এসছে। সামনে কিন্তু একটা জঙ্গলের প্রায় কাছে চলে এসছে আর কি, সেটা ওরা বুঝতে পারছে না যে এবার ঘুরেই যাচ্ছে কিছুতেই বুঝতে পারছে না। সন্ধ্যা নেমে আসছে, তখন ওরা মানে খুব, এবং কোনো নেটওয়ার্কও নেই যে কারোর সঙ্গে যোগাযোগ করবে বা যে বাড়িটাতে উঠেছিল সেখানের লোকেদের সঙ্গে যোগাযোগ করবে, সেটাও সেই নাম্বার ওদের কাছে আছে, কিন্তু বললাম তো কোনো কভারেজ নেই ওখানে, খুব অসুবিধায় পড়ে যায়। তখন হঠাৎই ওরা দেখে যে ওই জঙ্গলের পাশ দিয়ে একটি বাচ্চা, খুব বড় নয়, সেই বাচ্চাটি ওখান দিয়ে বেরিয়ে এসে ওদেরকে দেখে খুব অবাক হয়ে তাকিয়ে রয়েছে, মানে এই জায়গায় সেও এক্সপেক্ট করেনি যে এখানে কেউ থাকতে পারে। তখন ওর মেয়েটি বলে যে ভাই আমরা এরকম রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা অমুক বাড়িতে যাব। ওখানে হোটেলের কোনো মানে ব্যাপারই নেই, ওখানে কোনো হোটেল নেই, ওখানে কেউ যায়ও না। তখন মানে ওটা কোনো ঠিক এরকম কোনো স্পট নয় যে টুরিস্টরা যাবে বা কিছু, এরকম কিছুই না, খুব সাধারণ একটা জায়গা। তখন বলেছে, সে মুখের দিকে এরকম করে তাকিয়ে বলেছে হ্যাঁ চলো আমি পৌঁছে দিচ্ছি বলে ওরা যে রাস্তা দিয়ে এসেছিল সম্পূর্ণ অন্য একটা রাস্তা দিয়ে ওদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যেতেই থাকে। কিন্তু ওরা বুঝতে পারে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে ওরা কিন্তু একটা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপরে একটা জায়গায় এসে জঙ্গলের মধ্যে দিয়ে, এবার কিন্তু ছেলেটা আর মেয়েটা একদম পাশাপাশি হাঁটছিল না, মেয়েটা একটু এগিয়ে গেছে, ওই বাচ্চা ছেলেটা যেখানে যাচ্ছে তার পেছনে পেছনে মেয়েটা যাচ্ছে, ওই ছেলেটা কিন্তু একটু পিছিয়ে পড়ে, মানে খুব পেছনে নয়, মানে একটুখানি। তখন ওদের হাতে কিন্তু ওই মোবাইলগুলো যেরকম চাপটা ছোটো ছোটো মোবাইল ছিল, সেগুলো সেই টর্চগুলো আর কি, সেইগুলো দিয়ে ওরা দেখে যাচ্ছে। তো একটা জায়গায় এসে বাচ্চা ছেলেটি দাঁড়িয়ে পড়ে বলে
যে এই ডান দিকের রাস্তা দিয়ে যাও, তোমরা ওই বাড়িটা পেয়ে যাবে, বলে যেন জঙ্গলের মধ্যে মিশে গেল। ওখানে ওরা আর দেখতে পারে না, কিন্তু তাড়াতাড়ি করে ওরা এসে দৌড়ে দেখে যে হ্যাঁ ডান দিকে একটা রাস্তা গেছে, রাস্তা দিয়ে এগোতে গিয়ে দেখে হ্যাঁ সেই জায়গাটায় কিন্তু সেই পাড়াটার দেখা যাচ্ছে। তা ওরা হেঁটে টেটে এসে চলে আসে। তো দুজনেই একটু খুব ওদের উপর একটা দুজনেই চুপচাপ হয়ে যায়, কেউ কারোর সঙ্গে তো তারপরে আর কথা বলে না, যে কোনো কারণেই হোক, হয়তো পুরো পরিস্থিতিটাই ওদের কাছে এমন হয়। প্রথম কথা তো হচ্ছে বোঝাই যাচ্ছে যে দুজনের মানসিক পরিস্থিতি কীরকম হতে পারে, কারণ সব কিছুরই তো একটা আইন কারণ সব কিছুরই একটা আছে, অলিখিত নিয়ম, লিখিত নিয়ম সব কিছুই আছে। তার বাইরে যখনই মানুষ যায় তখন তার তখন কিন্তু আইন ভাঙারও কিন্তু একটা ভীষণ বড় মানসিক চাপ থাকে বলেই আমার বিশ্বাস। আমি জানি না, যারা হয়তো অপরাধ করে তাদের মধ্যে এই জিনিসটা কম থাকে, কিন্তু মানসিক চাপ কিন্তু থাকবেই বলে আমার ধারণা, এটা যে নিশ্চয়ই মনে চাপ হয়। তো যাই হোক, তো তারপর মেয়েটি রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে, ওরা কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না, মানে ছেলেটি একদমই চুপচাপ হয়ে যায়। তো যখন ও ঘুমিয়ে রয়েছে, ঘুমোতে ঘুমোতে ওর হঠাৎ করে মনে হয়, মেয়েটির হঠাৎ করে মনে হয় যে চারপাশ দিয়ে যেন ও সেই গাছের ভেতরে ঢুকে গেছে, এবং সেখানে যেন আরও অনেক বেশি ঘন গাছ, জঙ্গলটা যেন অনেক অনেক বেশি ঘন, এবং এত ঘন যে ওর যেন দম বন্ধ লাগছে, ও কোথা দিয়ে বেরোতে পারছে না, এরকম একটা বীভৎস স্বপ্নও দেখতে থাকে। এবং তারপরেই ওর মনে হয় যেন নিঃশ্বাস পাচ্ছে না। ওর তখন ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে ওর মনে হলো যে ঘরটার মধ্যে সেরকম বাইরে থেকে যেটুকু আলো আসছে, ঘরটা তো অন্ধকার, ওর মনে হচ্ছে ছেলেটার একটা হাত বোধহয় ওর গলার উপরে এরকমভাবে এসে পড়েছে। তখন ও এরকমভাবে সরাতে গেছে, সরাতে গিয়ে ওর মনে হচ্ছে যে এটা কি, এটা আমি কিসে হাত দিচ্ছি, মানুষের হাতের তো একটা আলাদা অনুভূতি থাকবে। ও দেখে ওর যেন মনে হচ্ছে ওটা একটা গাছের ডাল। ও লাফিয়ে ওঠে বিছানা থেকে, একেবারে ওর সমস্ত শক্তি একত্রিত করে লাফিয়ে ওঠে লাইটটা জ্বেলে দেখছে যে না, ছেলেটা তো একদম উল্টো দিকে মুখ ফিরিয়ে গভীর ঘুমে সে ঘুমিয়ে রয়েছে, একদমই ঘুমন্ত। তখন ও ভাবে এটা কি হলো আমার সাথে। ও ভীষণ একটা অস্বস্তিতে পড়ে যায়, যে আমি এক্ষুনি কি ফিল করলাম, যে আমার যেন মনে হলো আমার গলার উপরে চেপে ধরেছে, নিঃশ্বাস পাচ্ছি না, দম বন্ধ লাগছে। তখন আমি সরাতে গেলাম, এটা স্বপ্ন, কিন্তু আমার তো মনে হচ্ছে যেন যে এখনও যেন আমি গলার উপরে আমি অনুভব করতে পারছি যে ওটা আমার গলার উপরে যখন চেপেছিল, একটা ভারী জিনিস গলার উপরে চেপে থাকলে তার তো একটা অনুভূতি হয়। এখনও তো আমার মনে হচ্ছে যে গলার মধ্যে যেন সেই চাপটা আমি যে ফিল করেছি সেটা তো আমি পরিষ্কার, আমার সেটা যেন সেই স্পর্শের অনুভূতিটা রয়ে গেছে। এবং হাত দিয়ে আমি যেটা ধরেছি সেটা তো কাঠ, সেটা তো একটা গাছের ডাল ছিল। ওর তখন সমস্ত শরীর মানে শিরশির করে ওঠে যে এটা কী ধরনের অনুভূতি হচ্ছে আমার। ও তখন গিয়ে দরজা খুলে বাইরে বারান্দা বেরিয়ে যায়, বাইরে বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকে যে আমি কিছু একটা খাবো, আমার ভালো লাগছে, আমার ভীষণ শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে। তখন ও কি করে, ওখানে বোধহয় ওইসব ইলেকট্রিক কেটলি ফেটলি ছিল, ওখানে একটু কফি বানিয়ে ও খায়। খেতে খেতে আবার কফিটা নিয়ে ও বাইরে বেরিয়ে এসে এবার ওর হঠাৎ করে ওর মনে হলো এটা আমি কি দেখছি। ও দেখছে যে লম্বা তো বারান্দা, দোতলার টানা বারান্দার একদম শেষ মাথায় ওই যে বাচ্চাটা, পরে বলছি বাবু দাঁড়া। তখন ও দেখছে যে ওর মানে সামনে আর কি, যে সেই যে বাচ্চা ছেলেটা যে ওদেরকে রাস্তা দেখিয়েছিল সে দাঁড়িয়ে রয়েছে। ও পুরো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে, যেটা আমি ঠিক দেখছি সেই বাচ্চাটা কোথা থেকে আসলো। সে বলছে ভাগ যাও দিদি, ভাগ যাও। তখন ও ভাবছে যে এই কথাটা আমাকে কেন বলছে, ও এই ছেলেটা কেন বলছে, মানে হঠাৎ ভাগ যাও বলছে কেন। তখন ওর একটু কীরকম লেগেছে আর কি। পরের দিন মানে ও ওখানে দাঁড়িয়ে ওর মোটামুটি রাত কেটে গেছে, ও ঘরের মধ্যে আর যেতেও পারেনি, আর ওর একদম ভাল লাগছিল না, ও ছেলেটার সঙ্গটাও ওর একদমই পছন্দ হচ্ছে না। তখন মানে ও এবার বাড়ি ফিরতে পারলে বাঁচে, ওর আর ভালো লাগছে না, ও হাঁপিয়ে গেছে পুরো, মানে ওর ভীষণ একটা সাফোকেটিং লাগছে বা পুরো সিচুয়েশানটা। তখন
ও ছেলেটাকে বলেছে আমার বাড়িতে একটা অসুবিধা হয়েছে বা কিছু, ফোন পেয়েছি এরকমভাবে, কেউ অসুস্থ, এরকম একটা কিছু মিথ্যা টিথ্যা কথা বলে ও ওখান থেকে দুদ্দার করে বেরিয়ে চলে আসে। তা ছেলেটা বলে যে ঠিক আছে আমিও যাচ্ছি সঙ্গে। বলছে না না, কোনো দরকার নেই, আমি ঠিক যেতে পারবো, কোনো অসুবিধা নেই বলে ও একদম ফিরে আসে। এবং ফিরে এসে তারপর ও বাড়িতে বলে যে আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, মানে পুরো ঘেটে গেছে আর কি মেয়েটা মনের দিক দিয়ে। তারপরেও বাপের বাড়িতে যায়। বাপের বাড়ি থেকে যখন ওর হাজব্যান্ডকেও ডাকে যে তুমি এসে আমাকে একটু নিয়ে যাবে, তখন তারপরে ও যখনই নিজে একা ড্রাইভ করে ফিরতে চায় বা এরকম, যখন ও একা থাকে তখনই ওর যেন মনে হয় যে ও ওই যে অনুভূতিটা হয়েছিল স্বপ্নের মধ্যে, যে চারপাশে যেন গাছগুলো ওকে যেন ঘিরে ধরছে, ও যেন কীরকম একটা হয়ে যায় আর কি, যেন সেই অনুভূতিটা ও যেন আবার ফেরত পায়। যে এরকম ভয়টা পাচ্ছি কেন, তখন ও পুরো ঘটনাটা খুলে বলে। ওই যে ওর যে কলিগ ছিল আর কি, জুনিয়র ছিল, তাকে ও সমস্ত ঘটনাটা খুলে বলে। সে বলে বাবা এটা তো একটা খুব অদ্ভুত লাগছে, ঠিক আছে আমি তোমাকে একটা জিনিস দেবো, সেটা তুমি একটু ইউজ করো, দেখো তোমার কিছু একটা ব্যাপার আছে, মানে তুমি উপকার পাবে বলে ওকে একটা কিছু দেয় যে এটা রেগুলার তুমি খেও, এটা একটা পবিত্র কিছু একটা ওকে দেয়। তখন ও বলে যে এটা কী দিয়েছিস আমাকে। তখন ও কিন্তু বেটার ফিল করে। তখন বলছে দেখো আসলে সেই মেয়েটি কিন্তু, ওই জুনিয়র মেয়েটি, সে কিন্তু বাঙালি। সেই মেয়েটি বলে যে আসলে আমাদের মানে পারিবারিক গুরু থাকে না, সেরকম আর কি একজন গুরু আছেন, তিনি পশ্চিমবঙ্গেই থাকেন আর কি। তার কাছে আমার মনে হয় তোমার একবার গেলে বোধহয় তুমি এই জিনিস, ও ওই ভয়টার থেকে কিছুটা ও ওভারকাম করে সেটাকে, ওই সিচুয়েশনটাকে, কিন্তু তাহলেও যেন এই পুরো পরিস্থিতিটাই ওকে ভীষণভাবে মানসিক দিক দিয়ে খুব ভেঙে দেয়। আর ছেলেটির সঙ্গে কিন্তু আর ও কন্ট্যাক্ট করতে পারেনি। ও যতবারই ফোন করে তখনই শোনে সুইচড অফ। ও এর মধ্যে যেটা ঘটে, কিছুদিন বাদে ও খবর পায়, ওদের মধ্যে তো কমন কিছু বন্ধু ছিল, তাদের কাছ থেকে খবর পায় যে ছেলেটির অবস্থা খুবই খারাপ। কারণ ছেলেটিকে তার মানে সে একা চুপচাপ বসে থাকে এবং সে বিড়বিড় করে এবং গাছ, ওই দেখো কত পাখি, এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলে, যার জন্যে তার স্ত্রী তাকে নিয়ে মানে সাইকিয়াট্রিস্টের কাছে যায়। এবং তার সিচুয়েশনটা কিন্তু খুব দিনের পর দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। এরকম যখন ও খবরটা পায়, আবার সেই গাছ রিলেটেড কথাবার্তা, এই সমস্ত শুনে ওর যেন মনে হয় ও আরও আপসেট হয়ে যায় মেয়েটা। তখন এই মেয়েটিকে, ওর তো খুব ভালো বন্ধু আর কি, যে জুনিয়রটি, তাকেও আবার ঘটনাটা বলে যে দেখ আমি এরকম এরকম ঘটনা শুনছি, ওর কিন্তু অবস্থা ভালো না। সরি, সরি। তো তারপরে যেটা হয় যে মেয়েটি বলে যে তুমি কিছুদিনের ছুটি নাও তো, তুমি আমার সঙ্গে চলো, আমার গুরুদেবের ওখানে চলো, তো আমি দেখছি মানে উনি খুব, মানে এই জিনিসগুলো ওনার কাছে যাওয়াটাই ভালো আর কি, যে অসুখের জন্য যে ডাক্তার। তখন বললো আচ্ছা ঠিক আছে যাবো আমি। ও ছুটি টুটি নেয়, ছুটি টুটি নিয়ে ও তারপরে গেছে। যাওয়ার পর ওই যে সেই গুরুদেবের কাছে যখন ওরা যায়, তখন তিনি খুব ভালো করে ওকে দেখেন, দেখে বলেন যে ওহো, ওরা যে জঙ্গলটাতে গেছিল, উনি খুব ভালো করে ভেবে বলেন আর কি যে ওই যে জঙ্গলটা, তার আশেপাশে বেশ কিছু আদিবাসী সম্প্রদায় ওখানে থাকে। তো সেখানে মানে থাকতো একসময় অনেক আদিবাসীদের গ্রাম ওই চারপাশটায় থাকতো, এবং তাদের মধ্যে যারা খুবই আর কি গরিব বা কিছু, তাদের যে ডেড বডিগুলো সেগুলোকে সঠিকভাবে সৎকার না করে ওখানে ফেলে দেওয়া হতো। এবং সেখানে একটি বাচ্চা এসছিল, সেই বাচ্চাটির যে কি হয়েছিল, সেই বাচ্চাটি কিন্তু ওই জঙ্গলের মধ্যে এসে পথ হারিয়ে ফেলে, এবং পথ হারিয়ে তার সাথেও এরকম একটা কিছু হয়। জঙ্গলটাই একটা অদ্ভুত জিনিস, ওখানে মানুষ যেন বেশিরভাগ ক্ষেত্রেই পথ হারায়, এবং পথ হারালে ওখানে ওনার বক্তব্য হচ্ছে যে বেশ কিছু
মানে অতৃপ্ত সোল ওখানে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে ভীষণভাবে বিপথে নিয়ে যায় এবং সেখানে ওই জঙ্গল থেকে আর বাড়ি হতে পারে না, সে ঘুরেই যায় ঘুরেই যায় ঘুরেই যায় এবং সেইভাবেই হয়তো তার মৃত্যু হয়। এরকম কিন্তু বেশ কিছু ঘটনা আছে। আর যার জন্যে আস্তে আস্তে ধীরে ধীরে ওখানে কিন্তু সবাই মানে জায়গাটা পরিত্যক্ত হয়ে যায় আর কি। ওই ধারপাশ থেকে যত লোক বসতি সেগুলো উঠে যেতে থাকে, জায়গাটা একেবারেই পরিত্যক্ত হয়ে যায়, চাষবাসও ওই জায়গার থেকে সরে যায়, খালি হয়ে যেতে থাকে জায়গাটা। আর এই যে বাচ্চাটি, সে কোনো কারণে ওর ভেতরেই কিন্তু তারও মৃত্যু হয়েছিল। সে এদেরকে বাঁচাতে চায়। ওই জঙ্গলের মধ্যে যেহেতু ওরা ঢুকে, মানে ওই রাস্তা ছাড়া, জঙ্গলের রাস্তা ছাড়া ওদের কিন্তু আর ফেরার কোনো রাস্তা ছিল না, ওরা এমন একটা জায়গায় পৌঁছে যায়। তো সেখান দিয়ে যাতে ওদের কোনো অসুবিধা না হয়, এই বাচ্চাটি কিন্তু ওদেরকে রেস্কিউ করার জন্য এসেছিল। কিন্তু ও মেয়েটাকে বাঁচাতে পারে, কিন্তু ছেলেটির উপরে কিন্তু কিছু তো একটা হয়েছে, যার ফলে ছেলেটাকে তো আর ওরা গিয়ে তো আনতে পারবে না বা কিছু করতে পারবে না, সেটা সম্ভব নয়। তো ওর উপর দিয়ে কী হবে, ও হয়তো শেষ অবধি তার পরিণতিটা কী হবে সেটা উনি বলতে পারেননি, কিন্তু বলেন যে তোমাকে আমি তো, ওর উপরে যেহেতু বাচ্চাটি ওকে বাঁচিয়েছিল এবং ওই যে ভাগ যাও বলে যে ওকে সাবধান করে দিয়েছিল যে এই জায়গাটাই খুব বাজে আর কি, তো বললো তোমরা আর জায়গা পেলে না, মানে থাকার জন্যে গিয়ে এইরকম একটা জায়গায় গেলে, মানে যেখানে চারপাশটাই বিপদে ঘেরা, ওখানে খুব অল্প সংখ্যক লোক থাকে এবং তারা জঙ্গলের ধারপাশ দিয়েও যায় না। তো ওটা একটা অভিশপ্ত জঙ্গল আর কি। তো সেটাতে ঢুকে মানুষের হ্যারাসমেন্টের মানে শেষ আর কি। তো যেহেতু এ একটা গুড সোল, ও বাচ্চাটি আর কি, কিন্তু বাচ্চাটার জন্যে কিন্তু মেয়েটা বেঁচে গেল, মেয়েটা বেঁচে যায়। তারপরে উনি একটা কিছু বলেন আর কি, বা কিছু একটা নিশ্চয়ই রেমেডি কিছু দেন, যেটার থেকে ও এই মানসিক যে যন্ত্রণাটাই, যে সবসময় ও দেখে যে গাছ যেন ওকে ঘিরে ফেলছে, এবং একটা যেন গাছের আতঙ্ক হবে কেন, আমরা মানুষ তো, সাধারণ মানুষ তো জঙ্গল ভালোবাসে, বহু মানুষ জঙ্গল ভালোবাসে, জঙ্গলের ভেতর দিয়ে যদি এখন হাঁটতে গিয়ে আমাদের যদি মনে হয় গাছ আমাদের ঘিরে ধরলো, এটা তো খুব ভয়ানক ব্যাপার, একটা অভিশপ্ত জঙ্গল আর কি। হ্যাঁ, একেবারেই তাই, খুবই সাংঘাতিক ঘটনা আর কি। হ্যাঁ, বেড়ালরা ঝগড়া করছে, আমি সেটাই বুঝতে পারছি। ঝগড়া করছে মানে একটা খুব বাজে টাইপের হুলো এসছে, যার জন্যে ওই আমার আগের বেড়ালটার ওই দশা হলো। ও খুব বাজে টাইপের একটা হুলো এসছে, এখন কিছু করারও থাকে না। আমাদের বেড়ালটাকে ও ভীষণ অত্যাচার করে। যাই হোক, এটা আর কি বলবো। ওহো, আচ্ছা 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 আচ্ছা, না না না, রেস্ট নাও পাপিয়া বন্দ্যোপাধ্যায়, আমি আগের থেকে বেটার আছি। আচ্ছা বেশ, আর আর কি আছে কিছু? আচ্ছা ঠিক আছে, আমি আর একটা ঘটনা বলবো, মানে তারপরেও আছে আমার কাছে, কিন্তু আমি ঠিক ইয়েতে কুলোচ্ছে না আর কি, মানে আমার স্ট্যামিনায় কুলোচ্ছে না আজকে। সেটা হচ্ছে একটি ছেলে, সে তাদের পরিবার আর কি, বিশেষ করে তার বাবা খুব সাধারণ অবস্থা থেকে হঠাৎ কোনো ব্যবসা বা কিছুতে খুব তার খুব প্রচুর প্রতিপত্তি লাভ হয় আর কি, প্রচুর সম্পদ লাভ হয়, সে প্রচুর টাকা পয়সা করে ফেলে। এবং এই মানুষগুলোর অনেকের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তারা হঠাৎ করে নিজেদেরকে বিশাল সম্পদের মালিক হয়ে তারা আর কি ভীষণভাবে সেটাকে কি বলবো উপভোগ করতে চায়, মানে সব ব্যালেন্সটা হারিয়ে ফেলে, যে সাধারণভাবে আর থাকবো না, মানে আগে কষ্ট করেছি এবার আমরা মানে অসাধারণভাবে সব কিছু এনজয় করতে চায়। তো এই ছেলেটিরও তাই, আবার তারপরে খুব অল্প বয়সেই বেশ ভালো চাকরি টাকরি পেয়ে গেছে সমস্ত, এবার নিজেকে মানে সে সেই একটা খুব রাজপুত্র ব্যাপার চলে আসছে আর কি। তো এমন একটা ওদের বাড়িতে এমন একটা জায়গায়, যেখানে কিছু দূর বাদে আর কিছুটা দূরে আর কি বাওড় আছে,
বাওর ব্যাপারটা হচ্ছে যে নদী তো সবসময় এক গতিপথে যায় না, মাঝে মাঝে সে কী করে, গতিপথ পরিবর্তন করে। এখন যখন গতিপথ যখন পরিবর্তন করে তখন পুরো জলটা নিয়ে সে সরতে পারে না, অনেক সময় পুরো জলটা সরতে পারে না, কিছুটা জল হয়তো আগের জায়গাতে আটকে থেকে যায়। এই যে পরিত্যক্ত যে জলরাশিটা থাকে তাকে বলে বাওর। সেটা কিন্তু আগে নদী ছিল এরকম আর কি জায়গাটা, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে বাওরগুলো কিন্তু বেশ বড় বড় হয়, খুব ছোট কিছু হয় না আর কি, বেশ বড় আকারের একটি জলাশয়। তো বেশিরভাগ বাওরই কিন্তু ওই মাছ চাষ হয়, নানান রকম যা জলের যা যা অ্যাডভান্টেজ নেওয়া যায় আর কি, মানুষ সেগুলো সেই কাজগুলো সেখানে হয়। তো এরকম একটা বাওর আছে, হঠাৎ ছেলেটির মাথায় ঢুকলো যে, বা সে কোনো একটা জায়গায় পড়লো যে রবীন্দ্রনাথ সারা রাত জেগে নৌকা বিহার করতেন। সে এবার হঠাৎ করে তার রবীন্দ্রনাথ হওয়ার ইচ্ছা হয়ে গেল আর কি। তার মনে হলো যে আমারও রবীন্দ্রনাথ হওয়ার ইচ্ছা হয়তো জাগেনি, ওটা তো ইচ্ছার উপরে কিছু ইয়ে করে না, ওগুলো মাঝে মাঝে একটা করে নক্ষত্র ভূমিষ্ঠ হয়ে যায়। সেই রবীন্দ্রনাথকে নকল করলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, সেটা তো তাহলে খুব ইজি হয়ে যেত ব্যাপারটা। তো যাই হোক, তার মনে হলো যে আমিও এরকম মানে সাহিত্য আলোচনা হবে, আমাদের নৌকা বিহার হবে, এবং তার জন্যে তারা কি করলো, একজন জলের পাশে মাঝি পাড়া আছে, পাড়া না বলে মানে 2-3 ঘর হয়তো মাঝি আছে, তাদের মধ্যে একজনকে গিয়ে বললো যে তোমার একটা নৌকো লাগবে যেটা আমরা নিজেরা বাইতে পারবো, একজন বাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, খুব বড় নৌকো নয়, ছোটোর উপরেই। তো সেখানে 4-5 জন বন্ধু মিলে তারা একদম সিল্কের পাঞ্জাবি পরে, ফিনফিনে ধুতি পরে, সে একটা রাজকীয় চাল আর কি। তারপরে তারা নিজেদেরকে সবাই রবীন্দ্রনাথ ভাবছে, তো সেরকম ভাবনা চিন্তা এবং যথেষ্ট পানাহারের ব্যবস্থা করে তারা সেই নৌকায় চললো। কিন্তু মাঝি কিন্তু বারবার বলেছে যে দয়া করে ওখানে পানাহারটা করবেন না, মানে আপনারা কিছুক্ষণ ঘুরে টুরে আসুন। সে আরও একটা জিনিস বলে দিল যে এটা এমন একটা জায়গায় যার একদিকে কিন্তু বাংলাদেশ আছে, মানে একটু গেলেই কিন্তু বাংলাদেশ, সেই জন্য খুব মানে নিজেদের সীমানাটা ছাড়াবেন না আর কি, মানে নিজেদেরকে এর উপর কন্ট্রোলে রাখুন, আর যে পাড় দিয়ে আপনারা যাচ্ছেন সেই পাড়ের ধারে পাশেই থাকবেন, খুব বেশি জলের দিকে যেতে যাবেন না, কারণ এর কিন্তু মাঝ বরাবর কিন্তু ভয়ঙ্কর গভীরতা আসে এবং সেখানে যাওয়ার দরকার নেই। সে কিন্তু বারবারই বারণ করে যে বেশি দূর যাওয়ার দরকারই নেই, আপনারা এই ধারপাশেই আপনারা থাকুন, আর মানে বিপদ হলে যাতে আপনারা তাড়াতাড়ি করে, মানে বলছে কী বিপদ হতে পারে, বলছে না বিপদ না, হয়তো আপনারা তো নৌকো চালান না, তো নৌকো নিয়ে হয়তো একটা কিছু বিপদে পড়লেন, সে তার বলতে পারে না যে আপনারা উল্টেও যেতে পারেন, মানে পানাহারের ব্যবস্থা যেহেতু রয়েছে, কেউ তো স্বাভাবিক নাও থাকতে পারেন, এইসব সে কিন্তু যথেষ্ট তার দিক থেকে যথেষ্টভাবে সে অ্যালার্ট করে। তাকে প্রচুর টাকা পয়সা দিয়ে যে ভাই তুমি একদম চুপ করে থাকো, নিশ্চিন্তে থাকো, আমাদের কিচ্ছু হবে না, এই বলে তো সেই 4-5 জন মিলে সেখানে উঠেছে এবং সেখানে অনর্গল কবিতা পাঠ হচ্ছে আর কি, আর পানাহার চলছে। যে চালাচ্ছে সে কিন্তু বুঝতে পারে যে আমি যদি বেশি পানাসক্ত হয়ে যাই এখানে, তাহলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো, তখন কিন্তু জল তো, সে নিজেকে একটু কন্ট্রোলে রাখে। তারপরে ওয়েলকাম সিজা, তারপরে ও তো যাচ্ছে। এবার যেতে যেতে মানে বেশ 2-3 ঘন্টা ধরে সে প্রচুর কবিতা টবিতা সেখানে আলোচনা হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, এবং তারপর এই ছেলেটি যে চালাচ্ছিল সে বুঝতে পারে সে কিন্তু পাড় থেকে খুব বেশি দূরে আসেনি, এমন একটা জায়গায় এসেছে যেখান দিয়ে তারা যদি কোনো নৌকোর কোনো অসুবিধা হয় যাতে তারা ঝাঁপ দিয়ে পড়ে অন্তত হ্যাচর প্যাচর করে গিয়ে ইয়েতে উঠতে পারে, খুব বেশি দূরে কিন্তু পাড় থেকে যায়নি সে, এইটা সে বুদ্ধি খাটিয়েছে। কিন্তু হঠাৎই সে দেখলো যে নৌকোটা আটকে গেল। নৌকো আটকে গেল কেন, এটা তো সে তো কিছুতেই নৌকো নাড়াতে পারে না, নৌকো কিছুতেই নড়ে না, একদম নৌকো একেবারে মনে হচ্ছে যেন নিচ থেকে যেন কেউ একদম তাকে চেপে ধরে রেখেছে।
তখনও বলতে যায় যে বাকি যে সঙ্গীরা তাদেরকে বলতে চায় যে ভাই শোনো শোনো, তোমরা একটু থামো, মানে কিছুটা কাব্যচর্চায় কিছুটা আর কি আমি ব্যাঘাত ঘটাচ্ছি, তোমরা একটু নিজেদের সম্বরণ করো যে আমি তো আটকে গেছি। তার আবার সেই আটকে গেছে নিয়েও তারা কবিতা তখন শুরু করে দিয়েছে, যে না এই আটকে যাওয়া নিয়ে তাদের কি কি কবিতা মনে পড়ে আর কি, সেই নিয়ে তারা কবিতা বলেই যাচ্ছে। এই তো দেখলো মহা বিপদে পড়া গেল। তখন ও জোরে জোরে চাটাতে থাকে, আরে ভাই কেউ আছো নাকি ধার পাশে, কোথায় কে? আর এবার ওর যেটা সন্দেহ হচ্ছে যে আমি তো অন্যদিকে যাইনি, এই দিকটাতে তো বাংলাদেশ না, ওই দিকটা শুনেছে ও বাংলাদেশ, ওইটা নিয়ে ওর খুব ভয় আছে। আর তাছাড়া এইসব জায়গায় এটাও ও জানতো যে এইসব জায়গায় কিন্তু একসময় এই বাওরে লোকে যে চলাচল করতো, ডাকাতি ফাকাতিও হতো আগেকার দিনে। সেটা এখন তো ওখানে আর কে যাবে, কে রাত্রেবেলা ওখানে জলপথে কে যেতে যাবে। তো যাই হোক, এরকম যখন তাদের যখন তুঙ্গে যখন নিয়ে চলছে, চারপাশে বেশ সুন্দর একটা হালকা জ্যোৎস্না, সব কিছুই মোটামুটি দেখা যাচ্ছে আর কি, একেবারে খুব অস্পষ্ট নয়। তখন দেখে ও ওই ঝোপ, ইয়ের পাশে তো গাছ টাছ আছে, ঝোপ আছে, সেখান দিয়ে একটা লোক লাঠি হাতে এগিয়ে আসছে, ফটাস ফটাস করতে করতে আসছে। তখন এসে ওই নৌকোর কাছে এসে বলছে, আই কী ব্যাপার, তোমরা এখানে কেন? রাত্রেবেলায় এখানে বেসুরে চিৎকার করে যাচ্ছে সব কজন, এখানে কি সব করছে? তখন বলছে, দাদা আমরা এখানে আটকে গেছি। আটকে গেছো, বেশ হয়েছে। বড়লোকের কতগুলো একদম অপগণ্ড কতগুলো ছেলে এখানে এসে রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করছে। তখন ও ভাবছে, বাবা রাত্রেবেলা আমরা যদি চিৎকার করেও থাকি, এর বাড়ি কোথায়? তো ধারে পাশে কোনো বাড়ি ঘর তো কিছু দেখা যাচ্ছে না, সবই তো ধান জমি এরকম মনে হচ্ছে। এ আবার কোত্থেকে আসলো? তখন লোকটা প্রচণ্ড খিটখিটে, ভীষণ খ্যাটখ্যাট করছে। তখন বলছে, যত রাজ্যের এখানে কতগুলো এসে এখানে কী সব, দাঁড়াও আমি আসছি। বলছে, আমি নৌকোটা না নাড়াতে পারছি না। ও কাকু কি হবে গো, আমি তো এখানে নৌকো নাড়াতে পারছি না। দাঁড়াও, কোথা থেকে এসছো তোমরা? বলছি, অমুক জায়গা থেকে এসছি। ও ওখান থেকে এসছো, আশ্চর্য, এখানে এত দূর আসার কি হয়েছিল? বেশি একেবারে কতগুলো বলে ওদেরকে খুব যাচ্ছেতেই মানে গালি দিচ্ছে না ঠিক, মানে কিন্তু খুবই বকাবকি করছে। বকাবকি করতে করতে সে তো জলের মধ্যেই ছপাত করতে করতে এসে নৌকায় উঠলো, বলে সরে যাও আমি বাইছি, বলে সে কী সব কায়দা ঠায়দা করে ওখান দিয়ে বার করে নিল। ও তো বুঝলো যে এরকম আগু পিছু কিছু একটা করে টোরে কী সব কায়দা ফায়দা করে নৌকো পুরো ঘুরিয়ে ফেললো। ভাবলো যে বা এ তো ভালো মাঝি, এ তো বেশ সব কিছু জানে, এটা তো আমি পারতাম না এরমভাবে, এইরকম অদ্ভুত কোনাকুনিভাবে কীরকম আগু পিছু করে 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 কী সব কন্ট্রোল করে বার করে নিল। ও বুঝতে পারলো যে বাবা বাঁচা গেছে। ও যে অনেক ধন্যবাদ কাকু, এরকম একদম চুপ করে বসে থাকো, কারের কাছে বেশি বকবক করে যাচ্ছে তখন থেকে। আর এদেরকে একদম চুপ করতে বলো, আমি এইরকম বিচ্ছিরি চিৎকার চেঁচামেচি আমি একদম পছন্দ করছি না। না না, কাকার লাইফে ফ্রাস্ট্রেশন হবে কেন রে? কাকা ওদের বরঞ্চ দেখ তারপরে কি হয়। তারপরে ওদেরকে তো নিয়ে ঠিয়ে এখানে এসে দেখা গেল ওই মানে নৌকো ঘাটে ভিড়িয়ে দিল, দিয়ে বললো ওই তো ওইখানে মাঝির আছে, আর তোমরা যে ওখানে আটকে ফাটকে গিয়েছিলে বা আমি এসেছিলাম, এগুলো কিছু কিন্তু বলার দরকার নেই। কি নামটা কি বলেছে, কি প্রামাণিক এরকম আর কি ওর নাম, বললো আমি হচ্ছে অমুক প্রামাণিক, কিন্তু তোমাদের এইসব কথা বলবার কিছু দরকার নেই, মাঝিকে এত কথা বলার দরকার নেই। তা বাকিরা তো বলার মতো অবস্থায়ও নেই, ওই নাম মনে রাখার মতো অবস্থাতেও নেই। ও শুধু বললো, আচ্ছা ঠিক আছে কাকু অনেক ধন্যবাদ, আপনি ইয়ে বললে হ্যাঁ হ্যাঁ, এরকমভাবে রাত্রেবেলা এরকমভাবে বেরোবে না, জলে অনেক বিপদ থাকে, তো সেগুলো তো বুঝতে হবে, জানতে হবে, শুধু পাখামি করলে হবে। এরা বলে টলে চলে গেছে। তারপরে ওরা চারজনই সেই মাঝির সেই অমুক অমুক করে ডাকাডাকি করে, কি আপনারা এখন ফেরত এসছেন, যে রাত্রেবেলা আপনারা যে বললেন সারা রাতই থাকবেন? তখন ও বলছে, না মানে আর আর পারা গেল না, আমারও হাত ফাত ব্যথা হয়ে গেছে, ওরা কেউ দাঁড় টানছিল না, আমি একাই টানছিলাম, আমার ভীষণ শরীর মানে ইয়ে হয়ে গেছে। বলে আচ্ছা ঠিক আছে, বলছে তোমাকে অনেক টাকা দেবো। তখন বলছে, আপনাদের বাইকগুলো তো রয়েছে, আপনারা কি বাড়ি ফিরে যাবেন? তখন বলছে যে ও বুঝলো যে অসম্ভব, এরা তিনজন বাইকে তো ওঠার মতোই অবস্থায় নেই, তো চালানো তো কোনো প্রশ্নই ওঠে না। তখন এসে বলেছে যে আচ্ছা ঠিক আছে, আপনারা বরঞ্চ আমি একটা ঘর ছেড়ে দিচ্ছি, আমার আছেই তো মানে 1.5খানা ঘর, ঠিক আছে আমি একটু কষ্ট করে থেকে নেব, কোনো ব্যাপার না। তো ও
ওইখানে দেখলো যেই ঘরটা ছেড়ে দিল, যে শোয়ার জায়গাটা ছেড়ে দিল, ওই তিনজন গিয়ে ধরাস ধরাস করে শুয়ে পড়ে একদম নাক ডাকাতে শুরু করলো। এবার এই লোকটা তো এসে বসেছে, তখন বলছে কি হয়েছে বলো তো, তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসলে কেন? তখন বলছে না মানে, বলছে বলো না আসল ঘটনাটা কি হয়েছে বলো, তোমরা তো এই সময় আসার না, তোমরা ফুর্তি করতে গেছো, তোমরা এখনই চলে এসছো, এটা তো স্বাভাবিক লাগছে না আমার, কি হয়েছে আমাকে সত্যি কথা বলো। তখন ও বলেছে যে এরকম আমরা না আটকে গিয়েছিলাম। তো সর্বনাশ করেছে, তোমরা আটকে গিয়েছিলে, তোমরা জানো এই জলের মধ্যে কি আছে, দেখো অতিরিক্ত টাকার জন্য আমারই ভুল হয়েছে তোমাদেরকে ওখানে যেতে বলার। এখানে রাত্রেবেলা এই নৌকো চলছে বোধহয় 50-60 বছর বাদে, এই রাত্রেবেলা আমরা এখানে নৌকো ছাড়ি না। আসলে তোমরা আমার ওকে এমন টাকার অফার দিয়েছে যে যেটার থেকে ফেরা ওর মতো একজন মানুষের পক্ষে, সেটা ওর পক্ষে একেবারেই অসম্ভব। তারপর যে তোমরা আসলে অনেক টাকা আমাকে দিয়েছো, দেখো আমিও লোভে পড়ে তোমাদের পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারপর থেকে আমার নিজের ভেতরটা খুব ছটপট করছিল। তোমরাও তো একেবারে অল্প বয়সী 4-5টা ছেলে, সত্যি যদি কিছু হতো তাহলে কি হতো। তখন বলছে তোমরা জানো তোমরা কিসে আটকেছিলে, এই বাওড়ের মধ্যে একটা জিনিস চলে এবং সেটার সত্যিকারের সেটা যে কি জিনিস আমরা জানি না, সেটাকে বলে শিকল। সে এসে এই নৌকোগুলোকে পেঁচিয়ে ধরতো। এবং এখানে সবচেয়ে যেটা বাজে ব্যাপার, বাওড়ে রাত্রেবেলা যখন আগেকার দিনে অনেক, যেহেতু ওটা বাওড় ছিল না, তো একসময় তো ওটা নদীপথ ছিল, নদীর সঙ্গে আসল নদীর সঙ্গে তার যোগাযোগ ছিল। তো সেই সময় কিন্তু এখান দিয়ে অনেক বড় বড় ব্যবসায়ী নৌকো বা এরকম ধান বোঝাই নৌকো এরকম কিন্তু এখানে যেত, এবং সেখানে কিন্তু ডাকাত পড়তো। এবং ডাকাত পড়লে সেখানে তাদেরও তো রক্ষী বাহিনী থাকতো, মারামারি হতো, জলপথেই মারামারি হতো, এবং শেষের দিকে গুলিগোলাও চলতো। ব্রিটিশ আমল থেকে কিন্তু এই জিনিসটা হয়েছে, এবং তখন গুলিগোলাও চলতো, তা ওখানে বহু লোক মারাও গেছে। তারপর এমন একটা সময় আসলো 150-200 বছর আগে, তখন রাত্রেবেলার থেকে দেখা যেত ওই নৌকো, হয়তো 2টো নৌকো যাচ্ছে কি 3টে নৌকো যাচ্ছে, ওরা দল বেঁধে যেত, তার মধ্যে একটা নৌকো হঠাৎ আটকে গেল, সেটাকে আর কিছুতেই মানে বাকি 2টো নৌকো দিয়েও টেনে আনা যেত না, এবং ধীরে ধীরে সেই নৌকোটা কিন্তু তলিয়ে যেত। ওরা দেখতো যে নৌকোটাকে যেন কিসের আমরা গ্রাস করে যেন টেনে নিল জলের মধ্যে। তখনই ওখানে নাম হয়ে যায় ওটার যে ও জলের তলায় শিকল চলে। এবং শিকল চলা ব্যাপারটা কিন্তু অনেক নদীপথেই এটা কিন্তু হয়, বড় বড় দিঘি বা ইয়েতেও কিন্তু এই জিনিসটা ওরা মানুষ, সেইটা যে কি একটা জিনিস এটার কোনো ব্যাখ্যা মানুষের কাছে নেই, কিন্তু সেটা কি কোনো ঘূর্ণি বা কোনো একটা অদ্ভুত জিনিস যেটাতে মৃত্যু মানে অবশ্যম্ভাবী, সেটাতে আটকালে আর কিন্তু বাঁচার কোনো রাস্তা থাকে না। বললো সেইভাবেই ওই জায়গাতে সেই 150 বছর আগে কিন্তু ওই লোকটি প্রামাণিক যে সে কিন্তু খুন হয়ে যায়, তার বডি ওখানে ফেলে দেওয়া হয়। পরে মাঝিরা গিয়েছে তার মানে সেটাও আর কি জলজ প্রাণী টাণী সেটা মানে সেটা বিকৃত করে দেয় আর কি। তা যাই হোক, তার কোনো রকমে একটা ঘাট কাজ হয়েছিল, কিন্তু সেরকমভাবে না। কিন্তু তারপর থেকে কিন্তু এই 150 বছরে যতগুলো নৌকো ওখানে ওই শিকলে আটকেছে, যেটা ওরা বলে শিকলে আটকানো নৌকো, হঠাৎ করে যে তার গতিরুদ্ধ হয়ে যাওয়া বা কিছু, প্রত্যেকবার এই লোকটি বাঁচিয়েছে। বহু লোককে কিন্তু এই লোকটা বাঁচিয়েছে। লোকটার বৈশিষ্ট্য হচ্ছে সে খুব খিটখিটে, সে খুব বকতে থাকে, বকাবকি করে, কিন্তু এই ঘাটে এনে পৌঁছে দিয়ে যায়। তোমরা আজকে বেঁচে গেছো যে তোমরা প্রামাণিকের বা প্রামাণিকের চোখে তোমরা পড়ে গেছো আর কি, প্রামাণিক তোমাদের দেখতে পেয়ে গেছে। তবে আমিও মানে নাক কান মরলাম, আর জীবনেও আমি আর কাউকে এই নৌকো আর জীবনেও দেবো না। কারণ তার মানে ব্যাপারটা এখন আমি ভেবেছিলাম যে এত বছর বাদে এখন নিশ্চয়ই ওই সব কিছু নেই, কিন্তু হট করে নৌকো আটকে যাওয়া এটা তো খুব অস্বাভাবিক ঘটনা। জলের মাঝখানে নৌকো আটকাবে কেন? কিছুই তো নেই, জলের তলায় কিছুই নেই, বা হয়তো কিছু আছে, পুরোটাই মানে কোয়েশ্চেনের ব্যাপার আর কি, যে এটা কী হয়েছিল। তবে তো ওই প্রামাণিক নামটা এখানে আমরা প্রত্যেকটা মাঝি এখানে আমরা জানি, যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা ওর নাম নিই যে বাঁচিয়ে দেয় সবাইকে।
তো আলটিমেটলি দেখা গেল খিটখিটে ব্যাপারটাই সব বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে সে উপকারী না অপকারী সেটা হচ্ছে বড় কথা। অনেক সুন্দর সুন্দর কথা বলা লোক ভীষণ বিপজ্জনক হয়, তাদের থেকে যদি কেউ খিটখিট করে কিন্তু সে বিপদ থেকে বাঁচিয়ে দেয় সে বেটার, মানে বলে আমার মনে হয় আর কি। তো যাই হোক, আজকে থাক, এই অবধি থাক। আজকে আছে আমার কাছে গল্প, কিন্তু আজকে আমার আর কুলাচ্ছে না আর কি, আর আর ইয়েতে কুলাচ্ছে না। হ্যাঁ ভালো মানে খুব ভালো, যে প্রাণ বাঁচিয়ে দেয় 4-5টা ছেলে, তার চেয়ে ভালো কেউ থাকে নাকি? খুব ভালো, সে একটু খিটখিটে, আর কি করা যাবে। এরকম ভালো ভূত তো খুব ভালো জিনিস, বকাবকি দিয়েও যদি সে বাঁচিয়ে দেয়, সে যেই হোক, মানুষ হোক ভূত হোক, যে যাই হোক, বকাবকি দেবে, খুব খিটখিট করবে, কিন্তু বিপদ থেকে বাঁচিয়ে দেবে, সে তো খুব, মানে তার সঙ্গ তো খুবই চাইব। হাসি মুখে ছুরি মারা লোকের থেকে তো তারা বেটার, তাই না? ঠিক আছে, তাহলে আমি জানি না সবার কেমন লাগলো। আজকাল দেখছি মানে খুবই বাজে অবস্থা আর কি, মাত্র এই কজন। ঠিক আছে, আর কিছু করার নেই। অনেকেই একসময় আসতো, ধীরে ধীরে কেন এত লোক কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কত রকম যে ঘটনা ঘটে, বা জলের মধ্যে এই ঘটনা কিন্তু আমি আগেও শুনেছি যে স্নান করতে নামলো উঠতে পারলো না, এটা তো মানে বহু হয়, বহু ঘটনা ঘটে। কিন্তু নৌকো আটকে যাওয়া বা এই যে এই ঘটনা কিন্তু আমি শুনেছি, এই যে শিকল চলার ব্যাপারটা, এটা যদিও একটা মানে মানে খুব কি বলবো, খুব যে প্রচলিত কথা তা নয়, কিন্তু কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। হ্যাঁ রে, রেকর্ডেড শুনে নিস। সবার কেমন লাগলো আমি জানি না। গুড নাইট, সবাই ভালো থেকো। আবার ওই বোধহয় 27 বা 28 তারিখ, 28 বা 29 তারিখ এরকম আবার একটা আমার ইয়ে আছে। হ্যাঁ, মিষ্টি কথা বজ্জাতি করা সে খুব বিপজ্জনক হয়, তারা খুব বিপজ্জনক হয়। এবং আনফর্চুনেটলি আমাদের সবার জীবনে এরকম কিছু না কিছু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, যে যারা হাসি মুখে হয়তো কথা বলছে, কিন্তু তারপরেই তুমি পেছন ফিরলেই তোমার ক্ষতি করতে তার 1 সেকেন্ডও লাগবে না, তার চেয়ে যে খিটখিট করে সে বেটার। ঠিক আছে, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, শুভরাত্রি। গুড নাইট, গুড নাইট।